আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এর আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, খুনিদের বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা জরুরি বলে জানান তিনি। নির্বাচনের পাশাপাশি এসব দাবিতে সোচ্চার হতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান এনসিপি প্রধান। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশের পর দলের প্রথম সাধারণ সভা শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় রয়টার্সকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের ব্যাখ্যা দেন তিনি। বলেন, যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এই বছর নির্বাচন করা সম্ভব না, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে? কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা যাব, এই চিন্তাটা কেন কাজ করে? তবে নির্বাচনে জোট গঠন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান এনসিপির আহ্বায়ক। সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এ মাস থেকেই কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এনসিপির অর্থায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন নাহিদ ইসলাম। বলেন, জনগণের অর্থায়নে পরিচালিত হবে জনগণের দল জাতীয় নাগরিক পার্টি। দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সৎ মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এদিকে গত বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সার্জিস আলমের উপস্থিতিতে হট্টগোলে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা জড়িত বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি এই ছাত্রদল নামক যে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি নেতা সার্জিসের সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর অযাচিত দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের কৌশল নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ছাত্রদল সভাপতির দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পূর্বশত্রুতার জেরে সার্জিসের ওপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্ররা পুরনো মডেলের রাজনৈতিক দল গড়েছে দাবি করে তাদের মাধ্যমে জাতির নতুন কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। পূর্বের রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উল্লেখ্য, ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্রদলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের সাথে বাংলাদেশ বিষয় নিয়ে ভারতের আলোচনা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে রিজভী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে। ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে, যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, তো বাংলাদেশকে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন?
আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। আজ ৭ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস। ২০০৭ সালের এই দিনে কোনো পরোয়ানা বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে এই রাজনীতিককে। গ্রেপ্তারের পর তাকে মুখোমুখি হতে হয় অমানবিক নির্যাতনের। কারাবন্দী ছিলেন একটানা ১৮ মাস। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হয় ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের পর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের আজকে শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা ছাত্র দল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি। ১/১১ জরুরি অবস্থাকালীন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সে পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা করে। অন্যদিকে তার চরিত্র হরণের জন্য চলে মিথ্যাচার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর ও বিগত আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৫.৫ বছরে রাষ্ট্রীয় সর্বশক্তি দিয়ে এনবিআর দুদক সহ সরকারের সব সংস্থায় দেশে বিদেশে অনুসন্ধান করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদা দাবি ও অবৈধ সম্পদ অর্জনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে ৮৩টি মামলার তথ্য মিলেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৪টি মামলা বাদে এক এক করে বাকি মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। মামলাগুলোর মধ্যে অনেকগুলো খারিজ এবং কিছু মামলায় খালাস পেয়েছেন তিনি। মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে দেওয়া হয়েছে অব্যাহতিও। ১/১১ সরকারের হাতে গ্রেপ্তারের পর তারেক রহমানের উপর পুলিশ রিমান্ড ও কারাগারে চালানো হয় অকথ্য নির্যাতন। একটানা ৫৫৪ দিন বা ১৮ মাস কারাবাস করতে হয় তাকে। এরপর ১২টি মামলায় জামিন পেয়ে ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় যুক্তরাজ্যে। বর্তমান যুক্তরাজ্য থেকেই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। প্রায় প্রতিদিনই সারা দেশ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সাথে করছেন যোগাযোগ। ৫ আগস্ট পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ ৭ বছর পর লন্ডনে দেখা হয় মায়ের সাথে। উন্নত চিকিৎসার তদারকি করছেন তিনি নিজেই। বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ বোধ করলে যোগ দিচ্ছেন ২-১টি দলীয় কর্মসূচিতেও। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরে শিগগিরই মাঠের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবেন এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। যৌক্তিক সংস্কার না হলে পুরনো ফ্যাসিবাদী কাঠামো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, দেশের সংস্কার অপরিহার্য এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে তার দল। রাজধানীর একটি হোটেলে দলের ইফতার মাহফিলে এসব কথা বলেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবিও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে জাতীয় ঐক্যের প্রয়োজন। এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ডক্টর মঈন খান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। রমজানের প্রথম শুক্রবার ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ মুহূর্তের ঝুঁকি ঝামেলা এড়াতে কেউ কেউ আগেই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকেই করছেন বাজার যাচাই। বিক্রেতারা বলছেন, প্রথম ছুটির দিন হিসেবে কেনাকাটা অনেক ভালো। মেজবাহ হাসানের রিপোর্ট। ঈদের এখনও ঢের বাকি, তবুও প্রিয়জন ও নিজের কেনাকাটা সারতে একটু আগেভাগেই রাজধানীর নিউ মার্কেটে এসেছেন এই ক্রেতা। থ্রি পিস কিনে আগেভাগেই দর্জির দোকানে বুকিং দিতে হবে, তাই তো সেরা কালেকশনটি বেছে নিতে বাছাই করে দেখছেন এই নারী।
আগে ভাগে কিনছি কারণ টেলাররা পরে আর নিতে চায় না তো ড্রেস, আনস্টিচ দেখছি তো ওটা বানাতে হবে তাই। শপিং মলগুলোতে ছুটির দিনে এমন ক্রেতাদের সমাগম বেড়েছে। বিশেষ করে মেয়েদের থ্রি পিস, পরিবারের ছোট সদস্যদের জন্য জামা কাপড় কিনতে এসেছেন অধিকাংশই। কেউ এসেছেন নিজের জন্য সেরা কালেকশনটি বেছে নিতে, আবার কেউ এসেছেন যাচাই বাছাই করতে। আমরা যেটা চিন্তা করছি যে ভিড় হবে না, কিন্তু ওই তুলনায় আপনার প্রচুর কাস্টমার, আল্লাহর আমাদের কাস্টমারও ভালো। লাস্টে ভালো কালেকশন পাই না, এর জন্য এখনই দেখা। নাতি পুতের বউ এদের জন্য কেনাকাটা করতে আসছি। একটা ড্রেস কিনছি আর দেখতেছি আর কিনবো। আমি আমার বোন আম্মু। বাচ্চাদের জামা কাপড়, স্যান্ডেল, জুতা, এখন অনেক বাকি, আমরা তো আর পরে করি না, আগেই করে ফেলি শেষ। ভিড় নেই শাড়ির দোকানে, পাঞ্জাবির দোকানেও লোক সমাগম কম। তবে বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে। মার্কেটে কাস্টমার আছে, মেবি শাড়ির সাইডে কাস্টমার নেই, থ্রি পিস আনস্টিচে কাস্টমারটা বেশি। বাচ্চাদের জামা আর পাঞ্জাবি কেনার জন্য ঢুকছি, পরবর্তীতে ভালো কালেকশনটা পাওয়া যায় না, এই জন্য আগে চলে এসেছি। অন্যবারের তুলনায় এবার শুরু থেকেই বেড়েছে ক্রেতা, তবে বাড়তি দাম নিয়ে অভিযোগ করছেন কেউ। একটা 800 টাকা দামের জিনিস এরা 2800 টাকা চাচ্ছে, এক্সেস। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে বেচা বিক্রি, জমে উঠবে বিপণী বিতানগুলো, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরবরাহ বাড়ায় রমজানে প্রয়োজনীয় ছোলা ও চিনির দাম গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে কমেছে অন্তত 10 টাকা। সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 40 টাকা। পুরোপুরি না হলেও সংকট অনেকটাই কেটেছে সয়াবিন তেলের, তবে লেবু, বেগুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নতুন করে বেড়েছে মিনিকেট চালের দামও। সেলিম মালিকের রিপোর্ট। বরাবরের মতো এবছরও রমজানের শুরুতে বাজারে যেমন দাম দেখেছিলেন মানুষজন, তাতে সংখ্যাই বেড়েছিল, কিন্তু সপ্তাহের ব্যবধানে সেই বাজারে যেন কিছুটা স্বস্তি মিলছে। ছোলা, চিনি থেকে শুরু করে বেশ কিছু পণ্যের দাম প্রতি কেজিতে যতটা কমেছে তা গেল কয়েক বছরে দেখা যায়নি বলে জানালেন ক্রেতাদের অনেকেই। অনেক দাম কম আছে গতবারের তুলনায়, আলহামদুলিল্লাহ। অন্য সদায় প্রতি মোটামুটি ঠিক আছে, মোটামুটি সন্তুষ্ট হয়। মাসখানেক ধরে সংকট থাকলেও রমজানের প্রথম সপ্তাহে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তেলের সরবরাহ এখন ভালো আলো দিলে, এখন আপনার সব ধরনের তেল পাইতেছি আমরা, এখন কোনো সমস্যা নাই, শুধু আপনার খোলা সয়াবিন জাত পাইতেছি না। বেগুন ও লেবু চড়া দামে বিক্রি হলেও শসা, টমেটো ও গাজরের দাম আছে নাগালের মধ্যেই, আর কেজিতে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বেগুন রমজানে আগে ছিল 70 থেকে 80 টাকা কেজি, বর্তমানে হলো 100 থেকে 110 টাকা কেজি। লেবু রমজানে আগে ছিল আপনার হলো এই 20 টাকা 25 টাকা পিস, বর্তমানে হয়েছে আপনার হলো 30 টাকা 35 টাকা পিস। তবে আবারও ঊর্ধ্বমুখী মিনিকেট ও মোটা চালের বাজার। নাশের দাম তো আগে থেকে বাড়তেছে, এটা এই পর্যন্ত তাদের কোনো সিন্ডিকেট ভাঙতে পারে না, আসলে মূল তাদের সিন্ডিকেট। মিনিকেটটা আমরা এতদিন বিক্রি করছি 78 থেকে 80 টাকা, এখন 80 থেকে 84 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়। এত বছর কিন্তু চালের দাম এত বাড়ে না, বাড়ছে কতটা সীমা ছিল, কিন্তু এবারকার সীমা লঙ্ঘন হয়ে গেছে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, তবে কেজিতে 40 টাকা কমেছে সোনালিকা মুরগিতে। সোনালি এখন হয়েছে 260 টাকা কেজি, আর ব্রয়লার 180 টাকা কেজি, অনেক কমে গেছে। দাম এখন কোনো কাচিস নাই, মাল খালি আইতে আছে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ, তবে কেজিতে আরও 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী তেজগাঁ রেলগেট থেকে 7 রাস্তা পর্যন্ত মূল সড়ক এখনও ট্রাক কাভার্ড ভ্যানের দখলে। এতে নিত্য ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় 1 দশকের চেষ্টাও মূল সড়ক থেকে ট্রাক সরাতে পারেনি ঢাকা উত্তরের নগর প্রশাসন। উল্টো ট্রাক টার্মিনালের জন্য প্রস্তাবিত 5 একর জমি বেহাত হওয়ার পথে। এমন বাস্তবতায় দ্রুত এ সমস্যা সমাধানের পথ খোঁজার তাগিদ নগর বিশেষজ্ঞদের। নাজিবুর রহমানের রিপোর্ট। 2 মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে একই সড়কে। এ চিত্র তেজগাঁও 7 রাস্তা ও রেলগেট এলাকার নিত্যদিনের। তীব্র যানজটে ক্লান্তি বাড়ছে অফিসগামী মানুষ আর স্কুলগামী অসংখ্য শিক্ষার্থীদের। 100 ফিট মূল সড়কের 70% জায়গায় দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান। আজকে সকাল 8টায় ক্লাস, আমি যদি বাইর হই এই জায়গাটা পার হইতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। রাস্তার মধ্যে দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, প্লাস গাড়িও চলতেছে। শুধু মূল সড়কই নয়, তেজগাঁও এলাকার আশেপাশে সব সড়কই দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিকরা। প্রশাসনের তৎপরতা না থাকায় যত্রতত্র যানবাহন রেখে রাস্তা দখলে নিয়েছেন তারা।
ফুটপাত ধরে হাঁটার পরিবেশও নেই এসব এলাকায়। সন্ধ্যার পর এলাকায় সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ। ফুটপাথটা এবং ট্রাকগুলো একভাবে নিচে, মানে দুইজন মানুষ একসাথে যাওয়া যায় না, চিপাচিপি হয়, এই হয়, অনেক অসুবিধা হয়। আমাদের এখান থেকে রাস্তা পারাপার করতে অসুবিধা হয়। বছরের পর বছর চেষ্টা করেও মেয়র আনিসুল হক সড়কটি দখলমুক্ত করতে পারেনি ঢাকার নগর প্রশাসন। 5 আগস্ট সরকার পতনের পর এই সমস্যা আরও তীব্র হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব আর নগর প্রশাসনের নিষ্ক্রিয়তা, আর সেই সুযোগেই এর সড়কের প্রায় 2/3 জায়গা দখল করে নিয়েছে কাভার্ড ভ্যান চালকরা। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ট্রাক স্ট্যান্ডের জন্য তো আমাদেরকে 5 একর জায়গা অ্যালোকেশন করা হয়েছে। অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছিল গণপূর্ত থেকে, জায়গাটা তারা আমাদেরকে দিয়েছিল। 5ই আগস্টের পর তারা আরেকটা চিঠি দিয়ে এই জায়গাটা ক্যান্সেল করেছেন। এবং তারা বলছেন এটা নাকি আগে মানে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, এখন তারা এটা চান না। মাননীয় উপদেষ্টা, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে এটা আমরা 1-to-1 করায় নিয়ে আসবো। যানজট এড়াতে শহরের মধ্যে ট্রাক টার্মিনাল না রাখার পক্ষে মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। মূল সমাধানটা হবে ঢাকার বাইরে একাধিক ট্রাক স্ট্যান্ড প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে কিংবা বেসরকারি বা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আমরা ট্রাক স্ট্যান্ড বের করতে পারি, যেটা আমাদের শহরের জন্য কাজে লাগবে। 2015 সালে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিবহন শ্রমিকদের বাধা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এই সড়কটি উদ্ধার করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার কিছুদিন পরই আবারও বেদখল হয় সড়কটি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে, আর দেশটির ইন্ধনে ধর্মীয় লেবাসে ষড়যন্ত্রকারীরা অপকর্ম করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর ধানমন্ডিতে আল্লামা সাঈদী ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বক্তারা বলেন, দেশের এই সংকটময় অবস্থায় হক পথে থাকা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ইসলামের নাম দিয়ে বেশ কিছু নিষিদ্ধ গোষ্ঠী জনজীবনে আতঙ্ক তৈরি করছে উল্লেখ করে বক্তারা বলেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও সক্রিয় হতে আহ্বান জানান আলোচকরা। মাগুরায় 3য় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভগ্নিপতিসহ 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শিশুটি মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের 3য় শ্রেণীর ওই শিশু বোনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার রাতে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে ধর্ষণ করে বোনের শ্বশুর হিটু শেখ। সকালে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হিটু শেখকে গ্রেপ্তার করে। আজ ভোরে গ্রেপ্তার করা হয় তার বোনের স্বামী সজীব শেখকেও। এদিকে বাদ জুমা ক্ষুব্ধ গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রতি বছর রমজান এলেই নানা মুখরোচক খাবারের সমাহারে ইফতার আয়োজন করে থাকে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট। তেমনই এক ইফতারের এলাহি আয়োজন নগরীর বনানীর গ্র্যান্ড ইফতার বাজার। একই ছাদের নিচে বাহারি স্বাদের খাবারের পসরা সাজিয়ে বসেছে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট। লাইভ কিচেন থেকে গরম খাবার কিনে নিয়ে যাওয়ার পাশাপাশি রয়েছে অনলাইন টেকঅ্যাওয়ে সার্ভিস। খাবারের মান এবং আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানান ভোজন রসিকরা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। রমজানের ইফতার মানেই বাহারি ধরন আর স্বাদে অনন্য বৈচিত্র্যময় খাবারের এক বিশাল সমাহার। বনানীর সোয়াটফিল্ডে এমনই আয়োজন গ্র্যান্ড ইফতার বাজার। রাজধানীর বিভিন্ন ঐতিহ্যবাহী ও বিখ্যাত রেস্তোরাঁগুলোর অংশগ্রহণে এ নিয়ে তৃতীয়বারের মতো এই আয়োজন। স্টলগুলোর পেছনেই রয়েছে লাইভ কিচেন। পরিচ্ছন্ন পরিবেশ আর স্বাদে অতুলনীয় সব খাবারে রয়েছে ভিন্নতা। পুরান ঢাকার বিউটি লাচ্ছি থেকে শুরু করে মুস্তাকিমের কাবাব কিংবা ডিসেন্টের হালিম আর দোসা এক্সপ্রেস সবকিছুই আছে এখানে। শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা উপস্থিতি বেশি ছিল, তবে রোজার প্রথম সপ্তাহ হওয়ায় পুরোদমে বিক্রি শুরু হয়নি বলে জানান বিক্রেতারা। আমাদের হালিমটা ফেভারিট,
মোটামুটি ভালোই যাচ্ছে। আশা করি যে শেষ পর্যন্ত আমরা গেছে বলে যেমন সেল করছি তার চেয়ে এবার বেশি করব। একই ছাদের নিচে এমন আয়োজনে খুশি ক্রেতারা। মানসম্মত খাবার পরিবেশন আর দাম নিয়েও সন্তুষ্টির কথা জানান তারা। এখানে একটা ক্লোজ ডোরে এতগুলা দোকান আমরা পাচ্ছি, এত ভ্যারিয়েশন পাচ্ছি, এই জন্যই আসলে আসা। দেখা যায় যে আমরা ট্র্যাডিশনাল ইফতার আইটেম ছাড়া অন্য ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে, সো ওগুলো আমরা এখানে পাচ্ছি। খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে, যেটা আমরা সবাই, এটা আমাদের ভোক্তাদের জন্য এটা একটা বিশেষ সুবিধা নিয়ে এসেছে। কোয়ালিটি নিয়ে এখানে ওরা কম্প্রোমাইজ করে না, যে কারণেই বারবার আসা। ইনফ্যাক্ট ধানমন্ডি থেকে এসেছি এই কারণেই আর কি। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, দ্য রেসপন্স ইজ অ্যামেজিং। অনেক মানুষ আসছে। আজকে আমি যেমন 2:30টার সময় এসেছি, অ্যান্ড এসে আমি দেখলাম যে নর্মালি আমাদের 4টার সময় যে ভিড়টা হয়, ওই ভিড়টা এখনই আমি পাচ্ছি। রমজানের দিন যত বাড়বে, ইফতার বাজার আরও জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।